দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটার সংবাদ শিরোনাম। 21 আগস্ট গ্রেনেড হামলার 17তম বছর কাল, 3 বছরেও শুরু হয়নি আপিল শুনানি। দৈনিক করোনা শনাক্তের সংখ্যা 6000-এর নিচে, হাসপাতালে কমছে রোগীর চাপ। দুদিন পর শান্ত বরিশাল, ইউএনওর বাসায় হামলায় জড়িতদের ধরতে তৎপর পুলিশ। আবারও সহিংস রূপে তালেবান, বিরোধীদের বাড়িতে বাড়িতে চলছে সংঘবদ্ধ হানা। এবারে পুরো আয়োজন। 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার 17তম বছর আগামীকাল। 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনার মঞ্চ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে প্রাণ হারান 24 জন নেতাকর্মী। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এখনও থামেনি বলে মনে করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। 2004 সালের 21 আগস্টের বিকেল, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় 5:02 বক্তব্য শুরু করেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 20 মিনিট পর শেষ হয় বক্তব্য। এর পরপরই শেখ হাসিনার মঞ্চ লক্ষ্য করে শুরু হয় এক নারকীয় তাণ্ডব। কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত 10টির বেশি আরজেস গ্রেনেড। নিভে যায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান সহ আওয়ামী লীগের 24 নেতাকর্মীর প্রাণ প্রদীপ। ছিন্ন ভিন্ন হয় অসংখ্য মানুষের শরীর। আওয়ামী লীগের নেতারা বলছেন 21 আগস্টের গ্রেনেড হামলা 75-এর 15 আগস্টের ঘটনারই ধারাবাহিকতা। জ্যেষ্ঠ কন্যার হাতে আমরা পতাকা দিয়েছি। এই জ্যেষ্ঠ কন্যাকেও এই আগস্ট মাসে 21 আগস্ট হত্যা করার চেষ্টা করেছিল। সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এটা একটা বিরাট ষড়যন্ত্র। সে ষড়যন্ত্র অংশ এখনো চলছে। ওই যে মুফতি হান্নানরে দিয়ে নেত্রীকে মারার জন্য 18 বার 21 আগস্টে গ্রেনেড হামলা, এই ষড়যন্ত্র চলছে। এটা ওই এন্টি লিবারেশন ফোর্স, ওই সাম্প্রদায়িক শক্তি যারা আমার বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই, এখনো ষড়যন্ত্র করছে। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থেই এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এখানে আমরা দেখেছি রাজনৈতিক সম্পৃক্ততা, আমরা দেখেছি প্রশাসনিক সম্পৃক্ততা, আমরা দেখেছি একটি জঙ্গি দলের সম্পৃক্ততা। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এরকম ভয়াবহ একটি হামলা, এটি হচ্ছে বাংলাদেশকে শুধু অনিরাপদও করে না, এর সাথে রাষ্ট্রকে ভঙ্গুরও করে। 21 আগস্টের নৃশংস গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তাঁর 2 কান ও চোখ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে 3 বছরেও শুরু হয়নি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি। তবে শিগগিরই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মামলার সাজাপ্রাপ্ত 18 আসামি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। 2018 সালের 10 অক্টোবর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া 11 সাবেক সরকারি কর্মকর্তাকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। মোট 52 আসামির মধ্যে জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 3 জনের অন্য মামলায় আগেই ফাঁসি কার্যকর হয়েছে। রায়ের পর ফাঁসির আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। কারাগারে থাকা 31 আসামিও আপিল করেছে, কিন্তু এখনও শুরু হয়নি শুনানি। পেপার বুকটাও রেডি হয়ে গেছে, কিন্তু যেহেতু 20 মার্চের পরের থেকে বৈষয়িক দুর্যোগের কারণে আমাদের কোর্টটা স্বাভাবিকভাবে হচ্ছে না, সেই কারণে এই মামলাগুলো একটু বিলম্ব হচ্ছে শুনানিতে। তো আশা করছি এখন যেহেতু ভার্চুয়ালি সবগুলো কোর্টই খুলছে, সেই ক্ষেত্রে এই মামলাগুলো আমরা দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করব। আশা করছি যে অতি অল্প দিনের ভিতরে হয়তো এটা শুনানি
করা যাবে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 18 জন পলাতক রয়েছেন। তাদের ফিরিয়ে আনার উপর জোর দেন অ্যাটর্নি জেনারেল। মামলাটা শুনানি শেষ হলে ওদেরকে নিয়ে আসার জন্য আইনি পদক্ষেপ যতটুকু গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে আইনি পদক্ষেপের মাধ্যমে দেশে এনে এই বিচারের রায়টা কার্যকর করার জন্য। আসামি পক্ষের আইনজীবী বলছেন, তারেক রহমান সহ বিএনপি নেতাদের রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। নিম্ন আদালতে এই আসামিদের বিরুদ্ধে যে অন্যায়ভাবে একটি ফরমাইশি জাজমেন্ট দেওয়া হয়েছে, আমরা সেখানে নিয়ে বিচারটা পাইনি। শাস্তি বহাল রাখার মতো বা শাস্তি দেওয়ার মতো কোনো সাক্ষ্য প্রমাণ নাই। বিএনপি নেতা তারেক রহমান সহ পলাতক আসামিরা আত্মসমর্পণ না করায় আইনের সুবিধা পাবেন না। আপিলের সুযোগ পাওয়ার আগে আসামিকে আত্মসমর্পণের বিধান রয়েছে বলে জানান আইনজীবীরা। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় প্রাণ হারান 24 জন নেতাকর্মী, আহত হন কয়েকশো। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। দেশে করোনায় আজ আরও 145 জন প্রাণ হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 5,993 জন। স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে শুক্রবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টাতে 34,892টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার 17.18%। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 14,53,203 জন আর মারা গেছেন 25,023 জন। রাজধানীর হাসপাতালে করোনা রোগীর চাপ ক্রমেই কমছে। চিকিৎসকরা বলছেন লকডাউন ও টিকাদান কর্মসূচির সুফল এটা। তবে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে সংক্রমণটা কিছুটা কমলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল শুক্রবার সকাল 9:30 থেকে বেলা 11:15 পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স দেখা যায়নি এখানে। কদিন আগেও এই হাসপাতালে একটু পরপর রোগী ভর্তি অ্যাম্বুলেন্সের আনাগোনা ছিল। তবে চাপ কিছুটা কমলেও 424 জন রোগী এখানে ভর্তি আছে। এর মধ্যে 188 জন আইসিইউ ও বাকিরা সাধারণ ওয়ার্ড এবং জরুরি বিভাগে সেবা নিচ্ছেন। এক জায়গাতে নিয়েছিলাম, ওই জায়গাতে ট্রান্সফার এনেছি। এখানে আনার পরে একটু ভালো না, আসার পরে উনি 15 লিটারে ছিল, পরে আইসিইউতেই রাখা হয়েছে। যদি হাই ফ্লু হয়ে যায় পরে যখন ট্রেনে নেমে আসছে পরে আমাদেরকে আজকে 3 দিন ইয়েতে নর্মাল বেডে দিয়ে দিচ্ছে। তো ডায়াবেটিস যেহেতু আছে সেহেতু আর ডাবের পানি নিয়ে যাচ্ছি যে রোগীর পটাশিয়ামের পরিমাণটা কম আছে, সেজন্য ডাক্তার বলছে যে ডাবের পানি খাওয়াতে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কমছে রোগীর চাপ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মিলছে সেবা নিতে আসা রোগীর দেখা। এই হাসপাতালে নির্ধারিত শয্যার বাইরেও বেশি রোগী ভর্তি থাকতো। আমরা গাজীপুর থেকে এসেছি, আমার মা করোনা পজিটিভ ধরা পড়েছে 2 দিন আগে। অক্সিজেন লেভেল ভালো, কিন্তু ওনার খুব খারাপ লাগতেছে, মানে অসহ্য লাগতেছে, কিরকম লাগতেছে বোঝাতে পারতেছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা নিয়ে মানুষের সচেতনতা বাড়ায় সংক্রমণ কমছে। এছাড়া কঠোর বিধিনিষেধেরও সুবিধা পাওয়া যাচ্ছে। লকডাউনটা ছিল, সেখানে সেটার একটা প্রভাব অবশ্যই আছে। আবার ভ্যাকসিনেশন প্রোগ্রামটাও চলছে ব্যাপকভাবে, সেটা একটা বিরাট ইম্প্যাক্ট আছে। এগুলো সবকিছু মিলে একটা কমার প্রবণতা আমরা দেখছি, যেটা সাস্টেইন করবে যদি আমরা এই ধারাটা চালিয়ে যেতে পারি। জনস্বাস্থ্যবিদ ও বিজ্ঞানীদের মতে সংক্রমণের শতকরা হার 5 ভাগের নিচে থাকলে তা নিয়ন্ত্রণ বলা যায়। তবে দেশে এ হার এখনও অনেক বেশি। আসার কথা গত 3 দিন থেকে সংক্রমণের হার 20-এর নিচে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিম্নমুখী এই প্রবণতা ধরে রাখতে হবে সবাইকে। সংক্রমণের জন্য একটু কনফাইন থাকা, সংক্রমণকে প্রতিরোধ করার জন্য কয়েকদিনের তুলনায় 2-3 দিন ধরে একটু নিচের দিকে, এটাকে ধরে রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি এটার দিকে প্রত্যেকেরই জোর দিতে হবে, সচেতন থাকতে হবে। আসলে আমাদের ভ্যাকসিন যেমন আমরা দিচ্ছি, এবং আরেকটা ভ্যাকসিন আমাদের বলতে হবে যে এই মাস্ক পরা, এটাকেও ভ্যাকসিনের সমানই গুরুত্ব দিয়েই মাস্ক পরতে হবে। তিনি বলছেন উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদেরও করোনার টিকা নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে পরিচয় যাচাই অপশনে 18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের নতুন একটি অপশন খোলা হয়েছে। এর আগে টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা 25 বছর নির্ধারণ করা হয়েছিল। এখন 18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরাও সেই সুযোগ পাচ্ছেন। বরিশাল সদর ইউএনওর বাসায় হামলার ঘটনায় জড়িতদের ধরতে মাঠে রয়েছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। নগরীর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এদিকে মামলার প্রধান আসামি সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেছেন, তিনি দোষী হলে দলের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন। বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসায় হামলার অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনার পর এখন শহরের পরিস্থিতি অনেকটাই শান্ত। উপজেলা পরিষদ সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। প্রয়োজন হলে যে কোনো মুহূর্তে বিজিবি নামানো হতে পারে বলে জানান বিভাগীয় কমিশনার। বরিশাল বিভাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর, চমৎকার। জনগণের জীবনযাপন অত্যন্ত স্বাভাবিক। সে কারণে আমরা এখন মনে করছি যে বিজিবির আমাদের এখন প্রয়োজন হবে না। যদি হয়, আমাদের বিজিবির যারা কর্তৃপক্ষ আছে তারা প্রস্তুত আছেন এবং সকল বাহিনী প্রস্তুত আছেন। এদিকে ইউএনও মনিবুর রহমান ও পুলিশের করা 2 মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এতে অসন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। তারা যেভাবে আমাদের দলীয় নেতা কর্মীদের বাসায় গিয়ে তল্লাশি করছে, হানা দিচ্ছেন, ভয় ভীতি আতঙ্ক তৈরি করেছেন, পুলিশ এই মামলার তদন্ত করুক সেটা আমরা চাই না। ভিন্ন একটি সংস্থা এই মামলার তদন্ত করুক, এটা আমরা চাই। তবে পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদেরই কেবল আইনের আওতায় আনা হচ্ছে। এমনিতে টোটাল শহরের অবস্থা হচ্ছে যে এখন জনজীবন স্বাভাবিক রয়েছে এবং গাড়ি ঘোড়া সব ঠিকঠাক মতো রয়েছে। শহরের সব জায়গাতেই আমাদের পোশাকি পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ সবাই সব জায়গাতে নিয়োজিত রয়েছে। নগরীর আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার কোনো নেতাকর্মী জড়ো হননি। 2 মামলার প্রধান আসামি সিটি মেয়র বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করেন। আমাদের চাচ্ছে কি, মানে গুলি করলে আমরা পাল্টা গুলি করবো তাদের, সেটা চাইছিল হয়তো তারা। এটা ক্ষতি ওনাদের হবে না, তো ক্ষতি হবে আমার দলের। আমার দলের ক্ষতি করার আগে এখান থেকে সরাসরি রিজাইন দিয়ে আমি চলে যাওয়া ভালো আমার জন্য। বুধবার রাতে বরিশাল সদর উপজেলার ইউএনও মনিবুর রহমানের সরকারি বাসায় হামলার অভিযোগে তিনি নিজে বাদী হয়ে একটি মামলা করেন। পরে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। 2 মামলাতেই প্রধান আসামি করা হয়েছে মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে। আর নামে বেনামে মোট আসামি করা হয় প্রায় 500 জনকে। দীপ্ত বার্তাকক্ষ। দর্শক দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকবেন। দর্শক আবারও স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন দীপ্ত সংবাদ। পুরান ঢাকার সূত্রাপুরে একটি 6তলা ভবন হেলে পড়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে বাড়িটি সিলগালা করা হয়েছে, খালি করা হয়েছে পাশের একটি ভবনও। দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কুলুটোলা 47/2 তনুগঞ্জ লেনের হাজিবাড়ি। বৃহস্পতিবার বিকেলে হেলে পড়ে 6তলা ভবনটি। এ সময় ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো আতঙ্কিত তারা। তো আমরা ঝুঁকিপূর্ণ আছি, চিন্তা করতেছি কখন এটা ভেঙে পড়ে। আতঙ্ক তো অবশ্যই। মোটামুটি কত বহুত হালে পড়ছে, মানে এটা তো ঝুঁকিপূর্ণ বিল্ডিং, সেজন্য লোক আতঙ্ক চলে গেছে। এরকম তো ঢাকা শহরে আরও অনেক আছে। তো হলো গিয়ে এইখানকার অধিবাসী হিসাবে তো এটা আমাদের জন্য অবশ্যই হচ্ছে হলো গিয়ে এক ধরনের সতর্কবার্তা। জিনিসপত্র বাইর করতে দেয় না, জিনিসপত্র ভিতরেই আছে, লোকজন নেমে গেছে। এটা বুঝতে পারি নাই, আমরা আমি বাইরে থেকে আসার পর দেখতেছি ওখানে অনেক লোকজন আর কি ওখানে আছেন। এটা তো 7-8 বছর যাবত দেখতেছি আর কি। হেলে পড়া ভবনটির পাশে একটি 4তলা ভবন রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই ওই ভবনের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। ওখানে গিয়ে ওনারা ভবনটাকে পর্যবেক্ষণ করে আসলে দেখতে পায় যে ভবনটা 6তলা বিশিষ্ট ভবন। এই ভবনটা পূর্ব দিকে 4তলা ভবনের দিকে হেলে পড়েছে। সব লোকজনকে আমরা নামিয়ে দিয়েছি এবং নামানোর সময় 6তলায় দেখি যে একজন প্যারালাইজড রুগী পড়ে রয়েছে। সেটাও আমরা আমাদের ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে নিচে নামিয়ে আমরা ওই পরিবার পরিজনের কাছে বুঝিয়ে দিই। হেলে পড়া ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভবনটি সিলগালা করেছে জেলা প্রশাসক।
আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পবিত্র আশুরা। কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে পুরান ঢাকার হোসাইনি দালান প্রাঙ্গণে বের করা হয় তাজিয়া মিছিল। করোনা পরিস্থিতির কারণে এবারও পবিত্র আশুরা ঘিরে কর্মসূচি সীমিত। রাস্তায় তাজিয়া মিছিলের অনুমতি নেই, তবে পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়ায় ভিড় করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। ভেতরেই বের করা হয় তাজিয়া মিছিল, স্মরণ করা হয় কারবালার শোকাবহ ঘটনা। ইসলামের জন্য কারবালা প্রাঙ্গণে আমাদের ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে। এই টর্চারটা যেন মানুষ ভুলে না যায়, তো ওই হিসাবে আমরা জুলুস বের করি। কাম কাজ করতে পারতাম না, এটা মানছিলাম, মায়ে মানছিল, মানার পর আমার ব্যথা ব্যথা সব ঠিক হলো। আল্লাহ প্রার্থনা থাকবে এই পৃথিবীতে থেকে করোনা ভাইরাসটা যেমন চলে যায়, আল্লাহ যাতে আমাদেরকে ওই সহি রাস্তাতে চলতে পারে। বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইমামবাড়ায় আসা অনুসারীদের স্বাস্থ্যবিধি মানাতে সচেষ্ট ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আমরা 2 দফা সমন্বয় সভা করেছি। করোনা পরিস্থিতির কারণে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদের যে পুলিশি নিরাপত্তা সেটা সর্বাত্মকভাবে দেওয়া হয়েছে। আপনি দেখেন রুপটপে পুলিশ আছে, গেটে গেটে পুলিশ আছে, আরসা গেট স্থাপন করা হয়েছে। করোনা বিবেচনায় সরকারি নির্দেশনা মেনেই চলে আশুরার সব আনুষ্ঠানিকতা। এ সময় 2015 সালের তাজিয়া মিছিলে বোমা হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়। সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি, মাস্ক এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব পালন করে আজকে এই তাজিয়া মিছিলটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। 15 সালে যে বোমা বিস্ফোরিত হয়েছিল, আমরা সরকারের কাছে আশা প্রকাশ করছি যাতে অতি শীঘ্রই এটা একটা সুরাহা হয় এবং আমরা সেটি সুবিচার পাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হিজরি 61তম বর্ষের 10 মুহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটিকে পালন করেন শিয়া মুসলমানরা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। 4.5 মাস পর খুলেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সেখানে বংশবিস্তার করেছে ময়ূর, জেব্রা, জিরাফ সহ বেশ কিছু বন্যপ্রাণী। দীর্ঘদিন কোলাহলমুক্ত দর্শনার্থী শূন্য থাকায় পশু পাখির সংখ্যা বেড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ব্যাপক বৈচিত্র্য এসেছে প্রাকৃতিক পরিবেশেও। 4 মাস 17 দিন পর শুক্রবার স্বাস্থ্যবিধি মেনেই খুলে দেওয়া হয় পার্ক। পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন এতদিনের ঘরবন্দি অনেকেই। ঘুরতে আসছি এতদিন লকডাউনে ঘরবন্দি থাকার জন্য। এখানে এসে অনেক কিছু দেখছি, যেমন বাঘ, ভালুক। একটু বিনোদনের জন্য আর কি এই জায়গায় দেখতে আসছি। সবকিছু এনজয় করতেছি, আর আমার বেবি খুব ভালোভাবে এনজয় করতেছে। এখন অনেকদিন পর সাফারি পার্ক খুলছে, এজন্য আমরা আসছি, এখানে অনেক এনজয় করব। বন্ধ সময়ে বংশবিস্তার করেছে ময়ূর, জেব্রা, জিরাফ সহ বেশ কিছু পশু পাখি, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে বলে আশা পার্ক কর্তৃপক্ষের। আমরা ওয়াইল্ড বেস্ট 6-7টা ওয়াইল্ড বেস্টের বাচ্চা পেয়েছি, 7টা জিরাফের বাচ্চা, জেব্রার বাচ্চা পেয়েছি, পাশাপাশি হরিণ সহ অসংখ্য ময়ূরের বাচ্চা পেয়েছি। 35টা ময়ূরের বাচ্চা কিন্তু পেয়েছি আমরা এই সময়ের ভিতরে। করোনা সংক্রমণ এড়াতে পার্কে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কড়াকড়ি থাকবে বলেও জানান তিনি। দীপ্ত বার্তা কক্ষ। সাম্প্রতিক সময়ে সংস্কৃতি কর্মীদের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদ জানিয়েছে সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের 4টি সংগঠন। বিকালে শিল্পকলা একাডেমির সেমিনার হলে টেলিপ্যাব, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ এবং টেলিভিশন নাট্যকার সংঘের আয়োজনে শিল্পীর মর্যাদা ও শিল্পের স্বাধীনতা শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে শিল্পীদের আইনি সহায়তার জন্য আইন সুরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শিল্পীরা নানাভাবে নিগ্রহের শিকার হয়েছে, যা বর্তমান সংস্কৃতি বান্ধব সরকারের কাছে অপ্রত্যাশিত। কোনো নেতিবাচক বা অপরাধমূলক কাজের দায় শিল্পী সমাজ নেবে না, এটা ব্যক্তির দায় বলে মনে করছেন বক্তারা। সম্প্রচার আইন প্রণয়নের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। কয়েকজনের সম্পর্কে কথা উঠলো, সেখানে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে, মম, মাসি ইত্যাদি নানান কিছু ব্যবহার করা হয়েছে ফেসবুকে এবং পত্রপত্রিকায়, আমরা এটা তীব্র নিন্দা করছি এবং আইনি সহায়তার কথা যেটা বলছেন, আমরা এটাকে কেবল সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটি আইনি উইং থাকবে যারা আমাদেরকে নানানভাবে পরামর্শ দেবেন যে আমাদের কি করা উচিত।
দর্শক, দীপ্ত সংবাদে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। আবারও দেশের বাইরের খবর জানাচ্ছি। ফ্রান্সের দক্ষিণে ফ্রেঞ্চ রিভেইরা উপকূলে দাবানলে 2 জনের প্রাণ গেছে, আহত হয়েছে 5 দমকল কর্মী সহ অন্তত 24 জন। গ্রিসে নতুন করে 55টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এছাড়া পুড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, রাশিয়ার সাইবেরিয়া এবং তুরস্কের অনেক এলাকা। এবারে খেলার খবর। 5 ম্যাচের টি-20 সিরিজে খেলতে 24 আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে তার আগেই প্রাথমিক দলে থাকা 2 ক্রিকেটার আজ ঢাকায় এসেছেন। ইংল্যান্ড থেকে 100 বলের টুর্নামেন্ট দ্য 100 খেলে ঢাকায় এসেছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন এবং অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। এখন কোয়ারেন্টিনে আছেন এই 2 কিউই ক্রিকেটার। বাংলাদেশ নিউজিল্যান্ডের 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20টি অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর। ফ্রেঞ্চ লিগ 1-এ বেস্তের বিপক্ষে আজ মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই PSG। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ফর্মের বিচারে ব্রেস্তের থেকে অনেকটা এগিয়ে রয়েছে PSG। দু দলের সবশেষ 5 বারের দেখায় সবকটি ম্যাচ জিতেছে তারা। ব্রেস্তের বিপক্ষে এই ম্যাচে মেসি, নেইমার কাউকেই পাচ্ছেন না কোচ মরিসিও পচেত্তিনো। তবে ব্রেস্তের বিপক্ষে অভিষেক হতে পারে রিয়াল মাদ্রিদ থেকে আসা সার্জিও রামোসের। 2 ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের 3য় অবস্থানে আছে PSG, আর সমান ম্যাচ খেলে টেবিলের 11তে রয়েছে ব্রেস্ত। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। 21 আগস্ট গ্রেনেড হামলার 17তম বছরকাল, 3 বছরেও শুরু হয়নি আপিল শুনানি। দৈনিক করোনা শনাক্তের সংখ্যা 6000-এর নিচে, হাসপাতালে কমছে রোগীর চাপ। 2 দিন পর শান্ত বরিশাল, ইউনোর বাসায় হামলায় জড়িতদের ধরতে তৎপর পুলিশ। আবারও সহিংস রূপে তালেবান বিরোধীদের বাড়িতে বাড়িতে চলছে সংঘবদ্ধ হানা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে আপনারা অনলাইনে যুক্ত হতে পারেন facebook.com/diptonews এই ঠিকানায় যোগ দিয়ে।